ওকে, অ্যাট লাস্ট আমরা এটা দাবি করতে পারি যে সংকট নিরসন হয়েছে। অন্তত আমি সকালবেলায় যখন কন্টেন্ট শুট করতেছি তখন জানি যে আজকে বিপিএল এর খেলা মাঠে গড়াচ্ছে। মানে শেষ পর্যন্ত দুই পক্ষের মধ্যে একটা সমঝোতা হয়েছে। তারা পরস্পরের দাবিগুলো গুরুত্বের সঙ্গে নিচ্ছেন। আজকে খেলা আবার মাঠে গড়াচ্ছে। এটা আমাদের জন্য একটা শুভ সংবাদ। গতকালকে যেটা বলছিলাম যে মূল ব্যাপার হচ্ছে 22 গজে খেলা থাকতে হবে, দুজন ব্যাটসম্যান থাকবেন, তারে ঘিরে খেলোয়াড়রা থাকবেন, আম্পায়ার থাকবেন, এটা হচ্ছে মূল ব্যাপার। তারপরে আমরা যা খুশি করব। সেই তারপরটা যেহেতু এসে গেছে, এই জায়গাটায় গতকালকে আমি বলছিলাম যে কিছু কথা বলবো, কিছু প্রশ্ন করব আমি কোয়াবকে, প্রশ্ন করব খেলোয়াড়দেরকে, যে তারা আসলে যে কাজগুলো করলেন। দেখেন, বিসিবির পক্ষ থেকে যে ডিরেক্টররা বা যে ডিরেক্টর যা করছেন সেগুলোর নিন্দা কিন্তু আমরা করতেছি, মানে প্রতিনিয়ত করতেছি। আমি আমার স্বভাব ভেঙে খুব নিষ্ঠুর ভাষায় কন্টেন্টও করছি। কিন্তু আমি খেলোয়াড়দেরকে কিছু কোশ্চেন করতে চাই আজকের এই কন্টেন্টে, যে কিভাবে আপনাদের এক দফা হঠাৎ করে 5 দফায় পরিণত হয়ে গেল। এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো আপনাদের বিপিএল এর মাঝখানে এরকম একটা সেন্সিটিভ সময়ে মনে পড়লো কেন? এবং মিরাজ যে কথাগুলো বলছেন, এই কথাগুলো নিয়েও আমি কিছু কোশ্চেন করতে চাই। তানরা পাবলিকের টাকা পান না, তানরা স্পন্সরের টাকা পান, ফলে তারা চাইলেই এভাবে বলতে পারেন। এই ব্যাপারগুলো নিয়ে আমি কিছু কোশ্চেন করতে চাই, মিরাজকে কিছু কোশ্চেন করতে চাই এবং কোয়াবকে কিছু কোশ্চেন করতে চাই। আসেন কোশ্চেনগুলো নিয়ে আলাপ করি আজকে। প্রথমত আমি শুরুতেই আমার যে অবস্থানটা সেই অবস্থান পুনর্ব্যক্ত করি যে আমাদের দেশের ক্রিকেট অন্য দেশের ক্রিকেটে হয়তো আমরা বলতে পারি যে খেলোয়াড়রা সবচেয়ে বড় স্টেক হোল্ডার। আমাদের দেশের ক্রিকেটে অবশ্যই সবচেয়ে বড় স্টেক হোল্ডার দর্শকরা, অবশ্যই। সেটার জন্য আমি হাজারবার যুক্তি দিছি। আমি আমাদের দর্শকদের চ্যাম্পিয়ন বলেও কন্টেন্ট করছি, এটা কথার কথা না। আমাদের হিস্ট্রি যদি দেখেন, আমাদের ক্রিকেট হিস্ট্রিটা টিকেই আছে শুধু দর্শকের কারণে। দর্শকরা যেরকম সর্ববৃহৎ স্টেক হোল্ডার, সেরকম খেলাটার প্রান্ত খেলোয়াড়রা। এটা তো আর পৃথিবীর কোনো দেশ ভেদে বদলায় না। খেলোয়াড়রা না থাকলে আর কি থাকে? আমি বারবার বলি যে আমরাই হচ্ছে পরজীবী। মানে আমি তো সামান্য কন্টেন্ট ক্রিয়েটর, যারা মেইন স্ট্রিম সাংবাদিক তারাও পরজীবী। রাগ করে বলছি যে বোর্ড ডিরেক্টররা পরজীবী। আপনি যদি একটু বিগার পার্সপেক্টিভে দেখেন, আসলেই তাই। বোর্ড ডিরেক্টর সবাই পরজীবী। একমাত্র এখানে স্বয়ংজীবী হচ্ছে ক্রিকেটাররা, মানে যারা জিনিসটা রোল রাখছেন, এরা তো ক্রিকেটাররা, ফলে তারাই খেলার প্রাণ। সেই জিনিসটা আমি পুনর্ব্যক্ত করতেছি কন্টেন্টের শুরুতেই, যে খেলোয়াড়রা আমাদের মাথার উপরে, আমাদের রুটি রুজির মালিকনরা। কিন্তু এই বিশেষ পরিস্থিতিতে আমি কোয়াবের কাছে তথা খেলোয়াড়দের কাছে কতগুলো প্রশ্ন করতে চাই। যে দেখেন, যে সময়ে আপনারা এই যে জনাব নাজমুল ইসলামের যে কথাবার্তা এটা নিয়ে প্রতিবাদ করলেন, আপনাদের পাশে কিন্তু অ্যাটলিস্ট আমরা যারা ক্রিকেট নিয়ে কাজ করি আমরা সবাই ছিলাম। আমরা সবাই বলছি যে নাজমুল ইসলামের কথাগুলো অত্যন্ত অশোভন বলছেন। এমনকি আপনাদের যারা আপনাদের পছন্দ করে না তারাও নাজমুল ইসলামের সমালোচনা করছেন। খোদ ক্রীড়া উপদেষ্টার থেকে শুরু করে বোর্ড প্রেসিডেন্ট সবাই আলাদা আলাদা করে কথা বলছেন। একজন বোর্ড ডিরেক্টর ফেসবুকে খুব কঠোর ভাষায় লিখছেন এটা। তারপরে মিঠু ভাই, যিনি বিপিএল গভর্নিং কাউন্সিলের প্রধান, তিনি বোধহয় শতবারের মধ্যে কথাটা বলছেন যে না, আমরা খেলোয়াড় ছাড়া কিছু বুঝি না, আমাদের কাছে খেলোয়াড় সবার আগে। মিঠু ভাই নিজে খেলোয়াড় ছিলেন, মিঠু ভাই সেই এক্সপিরিয়েন্স থেকে বলছেন, বোর্ড প্রেসিডেন্ট বলছেন, এবং বোর্ড ওই ঘটনার কয়েক ঘন্টার ভেতরে একটা ক্ষমা চেয়ে একটা চিঠি দিছে, একটা প্রেস রিলিজ দিছে। এরপরে রাতের বেলায় তারা আবার যে এটা নিয়ে তদন্ত করা হবে এই মূলক একটা চিঠি দিছে। এরপরে পরদিন গিয়ে তারা ওই ডিরেক্টরকে শোকজ করা হয়েছে 48 ঘন্টা সময় দিয়ে, এরকম একটা প্রেস রিলিজ দিছে। মানে যা যা করণীয় ছিল, যে মহল থেকে আপনারা যে সমর্থন আশা করতেন যে আপনার রাষ্ট্র, সেখান থেকে ক্রীড়া উপদেষ্টা অত্যন্ত বিরক্তি ভরে বলছেন যে কে এই ভদ্রলোক, উনি এরকম দায়িত্বশীল পদে থেকে এরকম কথা বলতে পারেন না, এটা কি, এটা খুব অশোভন। ক্রীড়া উপদেষ্টা এর চেয়ে বেশি কি করতে পারতেন? ওই যে বলি যে ধরে এনে তো মারা যাবে না, এটা তো সভ্য সমাজ। এখানে তো ধরে এনে কাউকে মারা যাবে না, কাউকে জোর করে বলা যাবে না তুমি তোমার পদ থেকে সরে যাও। অনেকে প্রশ্ন করতেছেন ফারুক ভাইকে যেভাবে সরানো হয়েছিল সেভাবে ওনাকে সরানো হচ্ছে কিনা। ক্রিকেটের দিন দুনিয়ার কোনো খোঁজ খবর রাখেন না, ফলে এইসব
প্রশ্ন আসতেছে। ফারুক ভাই ছিলেন এনএসসি মনোনীত ডিরেক্টর, ফলে ফারুক ভাইকে সরকার চাইলেই সরায় দিতে পারে, ওটা গঠনতন্ত্র পারমিট করে। আর এই ভদ্রলোক হচ্ছেন ক্লাব প্রতিনিধি, যতক্ষণ আপনি ওই ক্লাব বা ওই ভদ্রলোকের দোষ আদালতে প্রমাণ না করতে পারতেছেন ততক্ষণ তার কাউন্সিলরশিপ বা ডিরেক্টরশিপ বাতিল করার কোনো উপায় নেই। ফলে যা যা করণীয় সবকিছু করা হয়েছে। এরপরেও আমরা প্রথম ম্যাচ বয়কট পর্যন্ত মেনে নিছিলাম, যে প্রথম ম্যাচ বয়কট করতেছেন কারণ আপনারা হয়তো ঘটনা প্রবাহ প্রপারলি জানেন না, যে বিসিবি এত কিছু করতেছে, রাষ্ট্র এত অ্যাক্টিভ আপনাদের পক্ষে, আপনাদের সম্মান জানানোর জন্য আপনারা জানেন না প্রথম ম্যাচ বয়কট করছেন। ওকে, আমরা দেখলাম আপনারা একটা সংবাদ সম্মেলন করলেন, সেখানে আমি খুব বিস্মিত হয়ে গেলাম যে আপনারা এক দফা হঠাৎ করে 5 দফায় পরিণত হয়ে গেল। যে দফাটা নিয়ে আপনারা মাঠে নামছিলেন ওটা একটা ইমিডিয়েট ইস্যু ছিল, যে আপনাদেরকে অপমান করা হয়েছে সব ক্রিকেটারকে, আপনাদেরকে তাৎক্ষণিক এটার সমাধান চাইতে হবে। এটা তো তাৎক্ষণিক ইস্যু, তাই না? এটার সঙ্গে আপনারা ক্লাসিক 4টা ইস্যু যোগ করলেন। কোনো ইস্যুই খারাপ না, যে 4টা ইস্যু যোগ করছেন সেটা অবশ্যই বাংলাদেশের ক্রিকেটের জন্য খুব দ্রুত সলভ করার দরকার। কিন্তু এই 4টা ইস্যু ঠিক এই সময়ে আপনাদের প্রেস কনফারেন্সে বা আপনাদের দফা হিসাবে আবির্ভূত হলো কেন? এইটা কি একটু কেউ ব্যাখ্যা করবেন? কেউ কি একটু ব্যাখ্যা করবেন? আমি যদি ধরে ধরে বাকি যে 4টা ধরে ধরে আলোচনা করি, তাহলে এটা নিয়ে আগে কথা বলার কখনো আপনারা সুযোগ পান নাই? কখনো এটা নিয়ে প্রেস কনফারেন্স করার সুযোগ পান নাই? কখনো বলতে পারেন নাই যে না এগুলো সলভ না হলে আমরা বিপিএলটা শুরুই করব না? বিপিএল এর মাঝপথে যখন সবাই খুব সেনসিটিভ আছে, আমি একটা কথা বলি, ডাক্তার কেউ শুনলে রাগ করেন না। ডাক্তারদের ধর্মঘটে আমি বলি যে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ধর্মঘট, কারণ আপনার হাতে প্রাণ, আপনি প্রাণ হাতে নিয়ে ধর্মঘট করতে পারেন না। এটা তো তার চেয়েও ভয়ানক হলো রে ভাই। আপনি খেলা চলতেছে, ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট, তার মাঝখানে আপনি একটা নির্দিষ্ট কজে আপনি মুভমেন্টে গেছেন, সেই কজটারে আপনি 5টা দফায় কি করে বদলায় ফেলেন? এটা রাজনৈতিক মুভমেন্ট কিনা? আপনি সেখানে কি যোগ করলেন? প্রথমত যোগ করলেন হচ্ছে নারীদের যে যৌন হয়রানি অমুক তমুকের যে অভিযোগ, এগুলো দ্রুত সুরাহা করতে হবে। আমি এই দফা নিয়ে বলি, আমি নারীদের যৌন হয়রানি, আমি কোয়াবের প্রেস রিলিজ পাই না এখন, সাংবাদিকতা যেহেতু প্রাতিষ্ঠানিকভাবে করি না, আমি পাই না, কিন্তু আমি ওনাদের ফেসবুক ঘুটে সব প্রেস রিলিজ দেখলাম যে ওনারা এই দায়িত্ব নেওয়ার পরে, মিঠুনের এই কমিটির দায়িত্ব নেওয়ার পরে কতগুলো প্রেস রিলিজ ইস্যু করছেন। তো নারীদের যৌন হয়রানির ক্ষেত্রে আপনাদের কি ভূমিকা? আপনারা তো ক্রিকেটারদের অভিভাবক এবং ক্রিকেটারদের একমাত্র সংগঠন বাংলাদেশে। আপনারা শুধুমাত্র জাহানারার অভিযোগের পরদিন, জাহানারা যেদিন মিডিয়াতে অভিযোগ করে তার পরদিন একটা প্রেস রিলিজ ইস্যু করছিলেন জাহানারার অভিযোগের তদন্ত চেয়ে। এরপর থেকে এতগুলো দিন চলে গেছে, বিসিবি তদন্ত কমিটি গঠন করছে, সেই তদন্ত কমিটি দফায় দফায় টাইম পিছাইছে, এখনো পর্যন্ত আমরা জানি না রিপোর্ট কি আসছে, রিপোর্টের কোনো এক্সিকিউশন হয়েছে কিনা কিছু জানি না। যে লোকগুলোকে নিয়ে অভিযোগ সেই লোকগুলো স্বপদে বহাল আছেন, এর কোনোটা নিয়ে আপনারা ভয়েস রেজ করছেন? করেন নাই। এরা প্রত্যেকে আপনাদের ঘনিষ্ঠ মানুষ, যাদের নিয়ে এই কথাগুলো উঠছে সবচেয়ে বড় যে অভিযুক্ত, সেই অভিযুক্ত লোকটি হচ্ছে বাংলাদেশের ক্রিকেটারদের সবচেয়ে ঘনিষ্ঠ মানুষ, আপনাদের স্যার। আপনারা তারা নিয়ে কখনো ভয়েস রেজ করছেন যে ওনাকে সরায় না দিলে তদন্ত নিরপেক্ষ হবে না? আপনারা কখনো প্রেস কনফারেন্স করছেন, একটা প্রেস রিলিজ দিয়েছেন? দেন নাই। একবারের জন্য এই জিনিসগুলো নিয়ে আপনারা ভাবেন নাই। আজকে এতগুলো দিন পার হয়ে গেছে, এই যে নারী ক্রিকেট নিয়ে এতগুলো ব্যাপার হয়েছে, লোকেরা কথার পরে কথা বলে যাচ্ছে, যারা ক্রিকেটের লোক না, সেই সিভিল সোসাইটির লোকেরা পর্যন্ত দুশ্চিন্তা প্রকাশ করতেছেন। এটা নিয়ে টিআইবি পর্যন্ত একটা প্রেস রিলিজ দিছে, তারা একটা প্রতিবেদন পাঠাইছে বিভিন্ন মিডিয়ায়। আপনারা সময় পান নাই, আপনারা একটা প্রেস কনফারেন্স করার সময় পান নাই যে আমাদের ক্রিকেটারদের যৌন হয়রানির বিষয়ে কি করছেন, যদি এটা সলভ না হয় আমরা কাল থেকে খেলবো না। কই বলছেন আপনারা? আজকে সুযোগ পেয়ে যখন কিনা পরিস্থিতি আপনাদের পক্ষে বা কোর্টে বলটা ঠেলে দিছে, তখন আপনারা এই ইস্যুটারে আবার সামনে নিয়ে আসছেন। মানে কেমন যেন কিছু ইস্যু লাগবে তাইতে আপনারা বানাইলেন, যে আপনারা ডেস্কে বসছেন ইস্যু খুঁজতেছিলেন, যে এটার সঙ্গে ইস্যু যোগ করার জন্য আরো কিছু ইস্যু দরকার, এই জন্য সেন্সিটিভ ইস্যুটাকে এখানে টেনে আনলেন। যে ইস্যুটা নিয়ে আপনাদের কোনো মাথা ব্যথাই ছিল না, ওই একটা প্রেস রিলিজ ছাড়া আপনাদের কোনো অ্যাক্টিভিটিস নাই। আপনারা কোনো প্রেস কনফারেন্স করেন নাই, আপনারা কোনো দাবি দেওয়া নিয়ে বিসিবির সঙ্গে বসতে চান নাই। আজকে আপনারা বলেন যে বুলবুল ভাই আপনাদের ফোন দেয় না, বুলবুল ভাই আপনাদের কথা বলে না। কয়বার চেষ্টা করছেন নারী ইস্যু নিয়ে কথা বলার জন্য? আমি নিশ্চিত হয়ে বলতেছি আপনারা কথা বলার চেষ্টা করেন নাই। ইভেন আপনাদের নারী মেম্বাররা, আপনাদের কোয়াবে যে নারী মেম্বাররা আছে, তারাও কেউ এই নিয়ে কোনো হেলদোল করে নাই। একটা নারী ক্রিকেটারকে রাজশাহীতে থ্রেট দেওয়া হয়েছে, জীবনের হুমকি দেওয়া হয়েছে, প্রকাশ্যে সেই মেয়েটাকে বলা হয়েছে যে তুই কিভাবে বাঁচবি দেখবো, কারণ কি সে সাক্ষী দিচ্ছে। সেই ক্রিকেটারকে সেভ করার জন্য আপনারা কি করছেন? আপনারা ছোটাছুটি করছেন কোথাও? আপনারা করেন নাই।
আপনারা বলেন আজকে বুলবুল ভাই যখন বলছে যে মুস্তাফিজের ইস্যুটা নিয়ে মুস্তাফিজকে যখন আইপিএল বাদ দিল আইপিএল থেকে, তারপরে কোয়াপ কোনো শব্দ করে নাই। এটা জবাবে মিথুন কি বললেন যে আমরা সবকিছু সবাইকে জানাইতে বাধ্য না। কেন রে ভাই, কেন বাধ্য না? এখন তো ঠিকই প্রেস রিলিজ দিচ্ছেন দফায় দফায়। কেন মুস্তাফিজকে যে আইপিএল এইভাবে অবমাননাজনকভাবে বাদ দিয়ে দিল কোনো যুক্তি ছাড়া, এটাতে আপনারা একটা বিস্ময় প্রকাশ করে, দুঃখ প্রকাশ করে, নিন্দা প্রকাশ করে একটা প্রেস রিলিজ দেন নাই? ওকে, তারপরে বাংলাদেশ যখন এরকম সিরিয়াস একটা কনফ্রন্টেশনে জড়ালো আইসিসির সঙ্গে, তখন আপনারা কোনো অবস্থান নেন নাই কেন? আপনারা শুনি, বরং আপনারা ওই সময় একটা প্রেস রিলিজ ইস্যু করছেন। সেটা কি? তামিমকে এই ভদ্রলোক অপমান করছিলেন। ওকে, আমি আপনার এই প্রেস রিলিজের পক্ষে, অবশ্যই এই প্রেস রিলিজ ইস্যু করা ঠিক আছে। কিন্তু বাংলাদেশ যে ন্যাশন হিসাবে একটা ক্রিকেট দল হিসাবে একটা কনফ্রন্টেশনে আছে, ইটস লাইক এ ওয়ার। আপনারা সেখানে সবচেয়ে বড় পার্ট হচ্ছেন আপনারা কোয়াপ, মানে ক্রিকেটারদের অর্গানাইজেশন। আপনাদের অবস্থান কি? আপনারা কেন অবস্থান পরিষ্কার করেন নাই? যদি এটা মনে করেন যে না আমরা বিসিবির সিদ্ধান্ত মানি না, আমরা ইন্ডিয়ায় খেলতে যাওয়ার পক্ষে, সেটাও প্রেস রিলিজ দিয়ে জানাইতেন। জানান নাই তো, কোনো অবস্থান প্রকাশ করেন নাই। মানে কি আপনারা কি ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে ভাবেন না? আপনি জানেন যে যখন অস্ট্রেলিয়া ক্রিকেট দল থেকে শুরু করে দিন দুনিয়ার কোনো ক্রিকেট দল কোথাও সফরে যেতে চায়, বিশেষ করে ঝুঁকিপূর্ণ কোথাও, সেখানে সবার আগে কে সে তৈরি করে জানেন? এটা নিশ্চয়ই আপনি জানেন। ফিকা, এখন বোধহয় ফিকা নাম নাই, আমি শিওর না। যাই হোক, ওয়ার্ল্ড যে ক্রিকেটারদের অর্গানাইজেশন, তাদের সঙ্গে একটু আলাপ করে দেখেন তো। আপনারা তো তাদের সদস্য। যে ওই দেশগুলোতে এই বিষয়গুলোতে সবচেয়ে আগে কনসার্ন রেজ করে কারা? নিরাপত্তা নিয়ে, খেলোয়াড়দের পেমেন্ট নিয়ে। ঢাকার খেলোয়াড়রা এখনো পেমেন্ট পায় না, কই প্রেস রিলিজ কই? কোয়াব এ নিয়ে কোয়াবের অ্যাক্টিভিটিস কি? কোয়াব শুধু নিজেদের ভিতরে আলোচনা করে? আমরা তো প্রেস রিলিজ বুঝবো, আমরা তো স্টেটমেন্ট বুঝবো, আমরা তো আপনাদের ভিতরে বসে আলোচনা শুনতে যাব না। আমরা দেখতে চাইবো যে মিডিয়াতে যখন খবর আসছে যে ঢাকার খেলোয়াড়রা পেমেন্ট পায় নাই, তখন কোয়াবের অ্যাক্টিভিটিসটা দেখতে চাইবো। আপনারা তামিম অপমানিত হলে ঠিকই প্রেস রিলিজ দিতে পারেন, কিন্তু এই ইস্যুগুলোতে আপনাদের তো কোনো সে নাই। ন্যাশনাল ইস্যুতে আপনারা সে দিতে পারেন না। খেলোয়াড়দের নিরাপত্তার ক্ষেত্রে আপনাদের সে নাই। যেখানে ইন্ডিয়াতে মানে একটা সাধারণ বাংলাদেশের নিরাপত্তার কোনো নিশ্চয়তা নাই, সেখানে খেলোয়াড়দের পাঠানো হবে কি হবে না এ ব্যাপারে আপনাদের কোনো সে থাকবে না। এর চেয়ে বিস্ময়কর কি? অনেকে কালকে আমার এখানে কমেন্ট করছেন যে কোয়াবের কাজ কি তাহলে? হ্যাঁ, কোয়াবের কাজ কি তাহলে? যদি এই ন্যাশনাল ইস্যুতে আপনারা কথা বলতে না পারেন, তাহলে তো আমি মনে করি কোয়াবের কোনো কাজ নাই। কোয়াবের সবচেয়ে বড় সে থাকা উচিত ছিল তো ওই ইস্যুটাতে। ওকে ফাইন, আপনারা অ্যাভয়েড করতে চাইছেন, আপনারা খেলার মধ্যে থাকতে চাইছেন। আমি জানি যে ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে খেলোয়াড়দেরকে ফেসবুকে স্ট্যাটাস দিতে নিষেধ করা হয়েছে। কোয়াপ তো ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটি না। কোয়াপ কেন প্রেস রিলিজ ইস্যু করলো না? কোয়াপ কেন স্টেটমেন্ট দিল না? যে তারা কি মনে করে? তারা কি মনে করে যে ইন্ডিয়া খেলতে যাওয়া উচিত কি উচিত না এই ওয়ার্ল্ড কাপে? এই কাজগুলো তো করে নাই, বরং এখন এসে আপনারা নারী ক্রিকেটারদের ইস্যু করছেন। বাকি যেগুলো করছেন আপনারা, আর কি কি যেন চাইছেন, ওই আরেকটা আর দুইটা কি ইস্যু করছে না, আই ফরগট ইট। আমার কাছে খুব অগুরুত্বপূর্ণ মনে হচ্ছে, সবচেয়ে তামাশা মনে হচ্ছে, আপনারা একটা ব্যাখ্যা চাইছেন যে কেন ৯-১০ জন ক্রিকেটারকে না ১৯ জন ক্রিকেটারকে এই বিপিএলে অলিখিতভাবে নিষিদ্ধ করে রাখা হয়েছে। আপনারা ব্যাখ্যাটা জানেন না? আপনারা কি তাহলে এই বিসিবি যে ইন্টিগ্রিটি পদক্ষেপ সেটার বিপক্ষে দাঁড়াতে চাচ্ছেন? বিসিবি কোনো তদন্ত চলা অবস্থায়, মামলা চলা অবস্থায় মামলার সার কথা কখনো প্রকাশ করতে পারে কোনো বডি? আপনারা দাবি করতেছেন সার কথা প্রকাশ করতে হবে। কেন তাদেরকে খেলায় নেওয়া হচ্ছে না সেটা প্রকাশ করে দিতে হবে। মানে আপনারা সবই বোঝেন, কিন্তু এখানেও বিসিবিকে আপনারা একটা প্রেশারাইজ করার চেষ্টা করলেন যে বিসিবি যেন এই পয়েন্টেও বিপাকে পড়ে। হ্যাঁ, বিপাকে তো পড়বে। বিসিবির পক্ষে এই মুহূর্তে প্রকাশ করা সম্ভব না। অ্যালেক্স মার্শালের রিপোর্ট এখনই আমরা দেখতে পাবো না। ওটা শুধুমাত্র আদালতীয় পর্যায়েই যাবে জিনিসটা। এখন ওটা প্রকাশ হবে না। তারপরেও এটা নিয়ে আমরাও কথা বলছি। কিন্তু সে সময় আপনারা কথা বলেন নাই। যখন এই খেলোয়াড়দেরকে এই সিস্টেমের বাইরে রাখা হয়েছে, নিলাম থেকে হুট করে সরায় নেওয়া হয়েছে, ইভেন যখন ক্লাবগুলোকে নির্বাচন প্রক্রিয়ার বাইরে রাখা হয়েছে, তখনও আপনারা কথা বলেন নাই। তখনও আপনাদের মনে হয় নাই যে এইগুলা নিয়ে কথা বলা দরকার। আজকে যখন এরকম একটা স্পর্শকাতর অবস্থা, তখন আপনারা সেই ইস্যুগুলোর বোর্ডে আনলেন। ইটস লাইক আ গেম, ইটস লাইক গেম। আপনারা কার কথায় করতেছেন, কেন করতেছেন আমি জানি না। আমার কাছে কালকে ব্যাপারটারে বীভৎস একটা কার্ড গেমের মতো মনে হয়েছে।
এই ধরনের আচরণ দুই জায়গায় করে মানুষ। এক হচ্ছে পরস্পরের সঙ্গে যুদ্ধ চলতে থাকলে, আর না হলে একদম স্টপ করার মানে একদম ব্যাক স্টপ করার মতো অবস্থায় হলে, যে প্রতিপক্ষর সবচেয়ে দুর্বল সময় হলেও তার পিঠে ছুরি মারবো, এরকম যদি হয়। কালকে খেলোয়াড়দের আচরণ, মানে কালকে খেলোয়াড়দের প্রেস কনফারেন্স একদম খেলোয়াড় সুলভ হয় নাই, খেলোয়াড় সুলভ হয় নাই। মানে আপনারা যে সামনাসামনি স্পোর্টিং অ্যাটিটিউড দেখাবেন, এটা হয় নাই। আপনি, মানে আমি সবচেয়ে হতাশ হয়েছি, যেটা কেউই আলোচনায় আনতেছে না, সেটা হচ্ছে এই এক দফাকে এই যে 4 দফা 5 দফায় পরিণত করে ফেলা। সেখানে যৌক্তিক অযৌক্তিক কিছু পুরনো ম্যাটার, যেগুলোতে আপনারা নিজেরাই কখনো বদার হন নাই, সেগুলোকে হঠাৎ করে কার্ড গেমের মতো, ওকে আমার কোমরে কার্ড আছে, এগুলো তাসের টেবিলে চলে। এগুলো আপনি যদি সত্যি ক্রিকেটের মঙ্গল চান তাহলে চলে না। আপনি জানেন যে এই ক্রিকেটারদের কেন বিপিএল এ রাখা হয় নাই। এটা রাখা হয় নাই রেড ফ্ল্যাগের কারণে, বিপিএল এর ইন্টিগ্রিটি ঠিক রাখার জন্য। বিপিএল নিয়ে এত কথা হয়, যাদের নিয়ে সন্দেহ আছে ন্যূনতম তাদেরকে বাইরে রাখা হয়েছে। হতে পারে এরা নিষ্পাপ। এখন নিষ্পাপ হইলে বিসিবির বিপক্ষে তারা যদি ক্ষতিপূরণ মামলা করে, তখন হয়তো ক্ষতিপূরণের টাকা পাবে, সেটা তখনকার ইস্যু। কিন্তু যতক্ষণ পর্যন্ত জিনিসটা সলভ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত বিসিবির এখতিয়ার আছে যে সন্দেহভাজন হিসেবে কাউকে খেলার বাইরে রাখা। ওকে, আমার এই পর্যন্ত কবের কাছে যা জানতে চাওয়া ছিল মোটামুটি এরকম। মানে আমি এই ব্যাপারগুলো একটু বুঝতে চাই যে আপনারা হঠাৎ করে এই কেন এই দফাগুলোতে আসলেন, এবং এই দফাগুলোতে আপনাদের আগের সে কি ছিল, এবং আপনারা ন্যাশনাল সিকিউরিটি ইস্যুতে, ন্যাশনাল ক্রিকেটারদের সিকিউরিটি ইস্যুতে এর আগে কি সে বলছেন। আপনারা বলবেন যে আমরা আমাদের মতো করে ফিকার সঙ্গে আলাপ করছি, ওইটা আমরা শুনতে চাই না। আপনাদের প্রকাশ্য স্টেটমেন্ট কি ছিল, প্রকাশ্য অবস্থান কি ছিল, এগুলো একটু জানতে চাই আমরা। এগুলা আমরা দর্শক হিসাবে জানতে চাই। এখন বলতে পারেন দর্শকরা আমরা কেন বলবো? অলরেডি তো মিরাজ কালকে ওখানে বলছে যে দর্শকের সঙ্গে তো আমরা ছবি নাও তুলতে পারি। দর্শকের সঙ্গে যে আমরা ছবি তুলি, আমরা তো কোনো সময় অস্বীকার করি না। ফলে আপনারা দর্শকরা কতটুকু পাত্তা দেন, আমি দর্শক হিসাবে কথা বলতেছি, সেটা তো বোঝা হয়ে গেছে। এখন সেই জায়গা থেকে আমি মনে করায় দেই যে মিরাজ যে কথাটা বলছেন, মিরাজের এই কথাটায় মিরাজের একটু প্রশ্ন উত্তর দুটোই করি। মিরাজ বলছেন যে সবাই বলে যে ওরা আমাদের টাকায় চলে, আমরা তো চলি আইসিসি স্পন্সরের টাকায়। আমার ধারণা মিরাজের পড়াশোনার সাবজেক্টে ফিনান্স কখনো ছিল না। যাই হোক, ফিনান্স না থাকলেও তার এটুকু বোঝা উচিত, এবং আমার ধারণা ক্রিকেটারদের সবারই বোঝা উচিত যে এই যে দর্শকের সঙ্গে ছবি তুলতে চান, এটা তুলতে আপনি বাধ্য। কারণ স্পন্সরের টাকা বলে যে টাকাটা ভাবতেছেন, ওটা আসলে আমার পকেটের টাকা, দর্শকের পকেটের টাকা। আপনি যে লোকটারে করুণা করে ছবি তোলেন ভাবতেছেন, ওই লোকটাই হচ্ছে আপনার প্রকৃত মনিব। না বিসিবি, না স্পন্সর, না আইসিসি, একমাত্র মনিব হচ্ছেন, যদি মনিব বলে পৃথিবীতে কিছু থাকে। মনিব তো আসলে উপরে একজনই, এছাড়া কোনো মনিব হয় না। কিন্তু যদি আপনি মনে করেন যে কারোর কথা শুনে চলবেন, সেটা একমাত্র দর্শক। কারণ কি? কারণ হচ্ছে স্পন্সর আপনাকে টাকা দেয় দর্শকের কারণে। দেখেন, আপনারা যে কাজটা করেন, আপনারা যে পেশাটা যাপন করেন, যে জীবনটা যাপন করেন, এটাও কিন্তু আপনি যদি অর্থনীতির ভাষায় দেখেন, এটাও একটা অকাজ। ফিজিক্সে অকাজ কি? ওই যে নৌকা ঘাটে বেঁধে রেখে আপনি যদি নৌকা চালান, ওটা হচ্ছে কাজ হলো না। আর অর্থনীতিতে অকাজ কি? অনুৎপাদনশীল খাতে পরিশ্রম করা। আপনারা যে খাতটায় পরিশ্রম করেন, এতে কিছু উৎপাদন হয় না। এটা হচ্ছে বিনোদন খাত। বিনোদন খাতে কখনো নিজে নিজে টাকা রোল করে না, নিজে নিজের টাকা তৈরি হয় না। এই টাকাটা কারো না কারো পকেট থেকে দিতে হয়। উৎপাদনশীল খাতে যারা কাজ করে, ওই যে সাধারণ দর্শকরা, যে লোক রিক্সা চালায়, যে লোক ধান চাষ করে, যে লোক কারখানায় চাকরি করে, গার্মেন্টসে চাকরি করে, এইসব উৎপাদনশীল খাতে যারা কাজ করেন, ওনাদের ঘামের টাকা ঘুরে ফিরে স্পন্সরের হাতে যায়। সেটা কি কি মেকানিজমে যায়, আপনারা যদি চান টুকটাক এরে ওরে জিজ্ঞেস করলে জানতে পারবেন। আপনাদের ওখানে খুব ভালো অর্থনীতির স্টুডেন্ট আছেন, শাহরিয়ার নাফিস, আপনাদের এক্স ক্রিকেটার, তারে জিজ্ঞেস করেন, সে বুঝাই দিবে যে এটা কিভাবে ঘুরে স্পন্সরের হাত হয়ে আপনাদের কাছে যায়। এই দর্শক যদি 5 মিনিটের জন্য খেলা দেখা বন্ধ করে দেয়, আপনাকে আর কেউ টাকা দিবে না, 5টা টাকাও দিবে না। এত অনুৎপাদনশীল খাত যে এটা নিজে নিজে কোনো টাকা প্রডিউস করতে পারে না, নিজে কোনো টাকা প্রডিউস করার ক্ষমতা নাই। এটা বললাম যে অর্থনীতির স্টুডেন্ট যারা আছেন আপনাদের ক্রিকেটে, তারা খুব ভালো বলতে পারবেন, শাহরিয়ার নাফিস তার মধ্যে একজন। ফলে এটা আপনি নিশ্চিত থাকেন, আমি আপনাকে সরল লাইন বলে দেই, এটা স্পন্সরের টাকা না। আপনি যেটাকে স্পন্সরের টাকা বা আইসিসির টাকা বলে গর্ব করতেছেন, আইসিসিও টাকাটা দেয় হচ্ছে, আইসিসি পায় ওটা স্পন্সরের কাছ থেকে। স্পন্সর ওই টাকাটা আইসিসিকে দেয়, কারণ হচ্ছে এই খেলাটার ভিউয়ার আছে। এই টাকাটা যেভাবে দেখেন, আইসিসির পকেট
থেকে আসুক, স্পন্সরের কাছ থেকে আসুক, বা কেউ পার্সোনাল ডোনেশন দিক আপনাকে, সবটাই শুধু দর্শকের পকেটের টাকা। সবটাই আমার কাছ থেকে ওই স্পন্সর প্রতিষ্ঠান পর তুলে নিবে। আপনি আজকে আপনার ওখানে রবি যে টাকাটা আপনার কাছে দিচ্ছে, আপনাকে ১ কোটি টাকা দিচ্ছে, ওটা আমাদের ১ কোটি লোকের কাছ থেকে ১ টাকা করে নিয়ে নিবে। আমাদের কল রেট থেকে নিয়ে নেবে। ফলে ওটা ডাইরেক্ট আমার পকেটের টাকা। শুধু আমাকে দেখে দেয় তা না, আমার পকেট কেটে নেয় ওই টাকাটা। কর্পোরেট সিস্টেম এরকমই। কেউ একটা টাকা কোথাও চ্যারিটি করে না। আপনি তো সিএসআর খাত থেকে টাকা পান না, আপনি পান বিজ্ঞাপন খাত থেকে টাকা। বিজ্ঞাপন খাতে কোনো সময় বেহিসাবি টাকা আসে না। ওটা আসে, ওই টাকা তারা প্রফিট করতে পারে বলে আসে। প্রফিটটা করে কেমনে? প্রফিটটা করে হচ্ছে আমার পকেট থেকে। ফলে এগুলা দর্শকের টাকা। আপনি কখনো এটা বলতে পারবেন না যে এটা স্পন্সরের টাকা। আপনাকে পরিষ্কার স্বীকার করতে হবে এটা দর্শকের টাকা। এবং সেই দর্শকের সঙ্গে আপনারা ছবি তুলতে বাধ্য। মানে যদি দর্শক চান, হ্যাঁ, নিরাপত্তা ইস্যু আছে, আপনাদের টায়ার্ডনেস এর ইস্যু আছে, সবসময় ছবি তুলতে পারবেন না। কিন্তু কোনো সময় তাকে বলা যাবে না যে করুণা করে তুলছে। সে খোদ লিওনেল মেসিও এটা বলে না। আমি গত বেশ কিছুদিন ধরে আর্জেন্টিনার একটা বই নিয়ে কাজ করতেছিলাম। তো সেইটা করতে গিয়ে লিওনেল মেসির শতাধিক ইন্টারভিউ আমাকে দেখতে হয়েছে, শুনতে হয়েছে, পড়তে হয়েছে। তার প্রত্যেকটাতে ঘুরে ফিরে এই প্রশ্নগুলো আসছে। যে দর্শক আ শপিং মলে গেলেও ছবি তোলার জন্য অস্থির করে ফেলে অমুক-তমুক। মেসি বারবার বলতেছে যে মাথায় রাখতে হবে যে তারাই কিন্তু আমাকে সুপারস্টার বানাইছে। আমি শুধু ফুটবল খেলে সুপারস্টার হতে পারতাম না। দেখেন মেসির মতো মানুষ, সে বুঝতেছে যে আমি যে কাজটা করি, আমি যদি ১,০০,০০০ গোলও করে ফেলি, আমি বা রোনালদো, যদি কেউ না দেখে সেটাতে কোনো অর্থ নাই রে ভাই। কোনো অর্থ নাই। পেলেরা করছেন না ওই যুগে গোল। টাকা কামাইতে পারছেন নাকি? পেলেদের কথা বাদ দেন, ওই যুগে তো স্পন্সর চলে আসছে। তার আগের যুগে কতজন ফন্টাইন এক বিশ্বকাপ আসরে কতগুলো ১৩টা গোল করে ফেলছেন। কয় টাকা পাইছেন? না খাইতে পাওয়ার মতো করে মরছে এসব লোকেরা। কারণ তখন দর্শকও ছিল না, ভিউয়ারশিপও ছিল না। ফলে আজকে লিওনেল মেসি যেরকম বলে, আপনি শত ক্লান্তি সত্ত্বেও আপনি যখন ছবি তোলেন, সেটা করুণা করে তোলেন না। আপনি জাস্ট একটু ঋণ শোধ করেন। আপনার রুটি-রুজির মালিক আপনাকে অনুগ্রহ করে আপনার সঙ্গে ছবি তুলতে চাইছে, সেই ঋণটা শোধ করেন। আমি বরং এটাকে এইভাবে দেখতে বলব যে, একজন দর্শক যখন আপনার সঙ্গে ছবি তোলে, সে প্রকাশ করে যে আপনাকে সে টাকা দিচ্ছে তো, টাকা দেওয়ার সঙ্গে, সঙ্গে আপনার পারফরম্যান্সেও সে সন্তুষ্ট। মানে কর্মচারী হিসেবে আপনার পারফরম্যান্সে সে সন্তুষ্ট বলে আপনার সঙ্গে ছবি তোলার মতো মানসিকতা দর্শক দেখাইছে। ফলে এটাকে আসলে দর্শকের কৃতজ্ঞতা প্রকাশ হিসাবে নেন। মোটেও আপনি দর্শককে করুণা করতেছেন না। দর্শক করুণা করতেছে বলে আপনারা টাকা পাচ্ছেন। এইটা হচ্ছে রিয়েলিটি। এই অর্থনৈতিক রিয়েলিটি না মানলে আপনারাও ঘোরের মধ্যে আছেন। আমাদের এখানে পাবলিকও যেমন ঘোরের মধ্যে থাকে যে এই টাকা দিয়ে অমুক করা যেত, তমুক করা যেত, এই টাকা সরকারের টাকা, এই টাকা সরকারের টাকাও না, এ টাকা আইসিসির টাকাও না, এ টাকা স্পন্সরের টাকাও না, এ টাকার একমাত্র ওনার হচ্ছে পাবলিক। একমাত্র ওনার, এবং তারাই একমাত্র ভয়েস রেজ করতে পারে। ফলে এই যে প্রশ্নগুলো, এই কথাগুলো বললাম, আমি জানি এগুলোর কোনো জবাব হয় না, এগুলোর কোনো জবাব হবেও না। আমি শুধু এগুলো একটা রিমাইন্ডার হিসাবে জানায় দিলাম। একটু নিষ্ঠুর হলো রিমাইন্ডারটা। আমার স্বভাবের সঙ্গে এটা গেল না। যে আমি তো একটু সবসময় লুতুপুতু টাইপের কথা বলতে পছন্দ করি, সব পক্ষরে সন্তুষ্ট করা। আমার মনে হলো যে একটা রিমাইন্ডার দেওয়া আসলে দরকার। মানে সবাই একটা ঘোরের মধ্যে আছে। কেউ বুঝতেছে না তার অওকাত কতটা। কেউ অওকাত বুঝে কাজ করতেছেন না। তো সেটা বলি যে কারোর উস্কানিতে পা দিয়েন না। ক্রিকেটটারে ধ্বংস করেন না। গেম খেলেন না। আপনারা শেষ পর্যন্ত গভীর রাতে ক্রিকেটের ম্যানেজমেন্টে নিয়ে বসে মিটিং করছেন, যেটাও আমার কাছে পছন্দ হয় নাই। ক্রিকেট বোর্ডকে শেষ পর্যন্ত গভীর রাতে মিটিং করতে হচ্ছে। মানে তারপরেও আমি ক্রিকেট বোর্ডের অবস্থানটাকে স্বাগত জানাই যে তারপরেও তারা যে খুব বেশি মাথা না নোয়ায়, মানে গতকাল দুপুর পর্যন্ত আমি চাইছি ক্রিকেট বোর্ড সর্বোচ্চ মাথা নিচে করুক। কিন্তু তারপরে আমি যখন দেখছি যে আপনারা এটারে গেমে পরিণত করছেন, তখন আমি চাইছি যে ক্রিকেট বোর্ড শক্ত থাক। শেষ পর্যন্ত ২ পক্ষ যে একমত হয়েছেন, ২ পক্ষকে আমি অশেষ ধন্যবাদ জানাই। মাঠে খেলাটা দেখতে চাই। খেলাটা শুভ হোক, দুপুর থেকেই তো খেলা আছে। আশা করি এরপর থেকে খেলা নিয়ে কথা বলব। তবে এর ফাঁকে একটু এই তাওয়া গরম থাকতে, থাকতে একটা কনটেন্ট করতে চাই। সেটা হচ্ছে দর্শক পাশে নাই কেন? এই যে ওইটা গতকালকেও বলছিলাম যে, এই পরিস্থিতিতে আপনারা দর্শকের সমর্থন পাইলেন না কেন? এই যে এত কথা হয়ে গেল, এত কিছু হয়ে গেল। কেন Facebook জুড়ে অনেকে আমাকে বলেন যে আমি পপুলিস্ট কথাবার্তা বলতেছি। হ্যাঁ, কনটেন্ট ক্রিয়েটরের কাজ হচ্ছে পপুলিস্ট কথাবার্তা বলা যাতে ভিউ বাড়ে। ফলে সেটাতে আমি অন্যায় করতেছি না। ওইটাই আমার পেশা। তো সেই পপুলিস্ট কথা কেন খেলোয়াড়দের বিপক্ষে গেল? পপুলিস্ট কেন খেলোয়াড়রা হলো না? সেই আলোচনাটা একটু করব কাল পরশু। তার আগ পর্যন্ত সবাইকে অনেক ধন্যবাদ।